নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ তাদের তো ভোটের আগেই বেগতিক অবস্থা এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এমন জায়গায় পৌঁছালো যে খবর উঠে আসছে বিভিন্ন জায়গায় যারা সিট পাননি তারা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে লড়াইটা আরো টাফ হচ্ছে এনডিএ এর অভ্যন্তরেই। তার কারণ এনডিএ এর পক্ষ থেকে যাকে টিকিট দেওয়া হলো তাকে তো টিকিট দেওয়া হলো বটে, তিনি তার প্রচার করবেন, কিন্তু যে প্রার্থী টিকিট পেলেন না তার যে লবিটা সেটা সম্পূর্ণ নির্দল প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং তার লবি তাদের হয়ে কাজ করছে এবং জেডিইউ ছেড়ে তারা বেরিয়ে আসছেন, বিজেপি ছেড়ে তারা বেরিয়ে আসছেন। সুতরাং কোথাও গিয়ে কিন্তু একটা যেরকম অসন্তোষের ছবি সারা বিহার জুড়ে ধরা পড়েছে, একটা দুটো সিটে নয়, সামগ্রিক বিহার জুড়ে বিভিন্ন জায়গায় মাত্র 121টা আসনে এখনো পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় অসন্তোষের ছবি। বিজেপি ছেড়ে বেরিয়ে আসছেন মানুষ, জেডিইউ ছেড়ে বেরিয়ে আসছেন মানুষ, এলজেপিআর তাদের বিরুদ্ধে মানুষ, একাধিক প্রার্থী দাঁড়িয়ে পড়ছেন বিভিন্ন জায়গায়। সেই লম্বা লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই তার সঙ্গে বলবো এই মুহূর্তে চাণক্য যাকে বলা হয় অমিত শাহ যেভাবে সিট শেয়ারিংটা নিয়ে একটা বড় সড়ো খেলা খেলেছেন, কোনো মতেই জেডিইউ কে বেশি সিট দেয়া হয়নি, তার ফলে কিন্তু কোথাও গিয়ে নিজেরাই ফেসে যাচ্ছেন, তেমনই কিন্তু একটা ছবি উঠে আসছে। এই সমস্ত কিছু দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে বিভিন্ন ছবি উঠে এসেছিল যখন সিট ঘোষণা হওয়ার কথা চলছিল এবং সিট শেয়ারিং নিয়ে একটা কথা চলছিল। আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার বাড়ির সামনে পর্যন্ত গিয়ে বিধায়কেরা ধর্ণা প্রদর্শন করছেন যে আমাদের টিকিট কেন দেওয়া হচ্ছে না, আমরা তো 5 বছর ধরে খুব ভালো কাজ করেছি। সেই রকম একটা নিদর্শনে উঠে এসেছিল যে ভাগলপুর জেলার যে একটা গোপালপুর বিধানসভা, সেখানকার যিনি এমএলএ ছিলেন তিনি ছিলেন গোপাল মন্ডল এবং তার সিটটা তার থেকে আর সরে যাচ্ছে, তিনি পাচ্ছেন না, এরকম একটা খবর রটে যাওয়ার পরেই তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। দেখা না পেয়ে তিনি মুখ্যমন্ত্রীর বাড়ির দরজার সামনে বসে পড়েন ধর্ণা দিতে। এরকম অভূতপূর্ব ছবি ভোটের আগে শুধুমাত্র বিহারেই হয়তো দেখা যায় এবং সেই জায়গাটাই এই মুহূর্তে বিস্তারিত যদি আপনাদেরকে বলি, ভাগলপুর জেলার গোপালপুরের এমএলএ ছিলেন গোপাল মন্ডল, তিনি জেডিইউর একজন এমএলএ ছিলেন। পরবর্তীতে তিনি টিকিট পেলেন না এবং তার জায়গায় টিকিট পেলেন এক্স এমপি বুলু মন্ডল এবং সেই গোপালপুরের যে এমএলএ ছিলেন, এখনো পর্যন্ত যিনি এমএলএ রয়েছেন, সেই গোপাল মন্ডল যা করলেন সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি জেডিইউ ছেড়ে দিলেন, শুধু তাই নয়, তার সঙ্গে তিনি নির্দল প্রার্থী হিসেবে সেখান থেকে মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু লড়াই হতে চলেছে সেই যে গোপালপুর জেলাটায় আরজেডি প্রার্থী দিয়েছে তার সঙ্গে এই বুলু মন্ডল, তার সঙ্গে গোপাল মন্ডল, তিনি বর্তমানে একজন এমএলএ যদি থাকেন, তিনি নির্দল প্রার্থী হিসেবেও সেই তার শক্তিটা নিয়েই লড়াইটা করবেন। তার আন্ডারে যে সমস্ত ওয়ার্ড গুলো রয়েছে সেই সমস্ত জায়গায় তার একটা আধিপত্য থাকবে, এটা তো স্বাভাবিকই। শুধুমাত্র এনডিএ কে দেখে, শুধুমাত্র জেডিইউ কে দেখে কিংবা নীতিশ কুমারকে দেখে কি আর ভোটটা হবে? এবং যেখানে নীতিশ কুমার পরবর্তীতে মুখ্যমন্ত্রী হবেন না সেটাও বলে দিয়েছে অলরেডি অমিত শাহ, সেগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু এর পরবর্তীতে লিস্ট আরো বড়। শুধুমাত্র গোপাল মন্ডল এই একজন এই ঘটনা ঘটেছেন তেমন নয়, তার সঙ্গে যে মহুয়া থেকে আসমা পারভিন, তিনিও জেডিইউ এর পক্ষ থেকে ছিলেন এবং সেই জায়গায় এলজেপিআর সিটটাকে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে মহুয়া সিটটা সেটা এলজেপিআর কে দিয়ে দেওয়া হয়েছে এবং এলজেপিআর এর সঞ্জয় সিং নামের এক ব্যক্তি তিনি সরাসরি এই সিটে লড়াই করছেন এবং সেখানকার যিনি এমএলএ ছিলেন আসমা পারভিন, তিনিও একই পন্থা নিয়েছেন, তিনি সরাসরি নির্দল প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র 17 তারিখ জমা দিয়ে দিয়েছেন। এর পরবর্তীতে একই ছবি উঠে আসছে চাপড়া থেকে বিজেপি সরাসরি রাখি গুপ্তা, তাকে টিকিট দেওয়ার বদলে ছোটি কুমারী তাকে টিকিট দিয়ে দিয়েছে এবং ছোটি কুমারী একদম রাজনীতির আঙিনাতে নতুন একজন মুখ। যেখানে রাখি গুপ্তা বিজেপির তরফ থেকে ছিলেন সেখানকার এমএলএ, সেই রাখি গুপ্তাকে সরিয়ে দেওয়ার পরেই রাখি গুপ্তা প্রচন্ড ক্ষেপে যান। বিভিন্ন ভাবে তিনি একদম সরাসরি সম্রাট চৌধুরীর যে মেন কার্যালয় বিজেপির সেখানে গিয়ে ধর্ণা প্রদর্শন করেন, প্রতিবাদ করেন। কোনো কিছুতেই যখন লাভ হয় না, রাখি গুপ্তা সরাসরি বেরিয়ে আসেন বিজেপি ছেড়ে এবং নির্দল প্রার্থী হিসাবে এই ছাপড়া ডিস্ট্রিক্টের এই ছাপড়া বিধানসভা থেকে তিনি দাঁড়িয়ে পড়েন এবং সেই ছবি কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ ছোটি কুমারী তার যে প্রার্থী যে পদ, অর্থাৎ সেটা ভোটের আগে কিন্তু তার মনোনয়নপত্রটা বাতিল হয়েছে অলরেডি। ইলেকশন কমিশন আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম এই ছাপড়া ডিস্ট্রিক্টের এই যে ছোটি কুমারী তার যে মনোনয়নপত্র সেটা বাতিল করা হয়েছে টেকনিক্যাল কোনো কারণে এবং সেখান থেকেই সরাসরি কিন্তু একদম কেশরী লাল যাদব একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিঙ্গার, সেখানকার বিহারের একজন সিঙ্গার, সেখানে তার স্ত্রী ছন্দা দেবী আরজেডির পক্ষ থেকে তাকে দাঁড় করানো হয়েছে। কিন্তু এখন আরজেডির পক্ষ থেকে ছন্দা দেবী এবং এই মুহূর্তে বিজেপি ছেড়ে চলে আসা রাখি গুপ্তা
তাদের মধ্যে কিন্তু একটা টাফ ফাইট হবে, অনেকেই তেমন মনে করছেন। কারণ ইতিমধ্যেই ছোটি কুমারী তার যে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তার মনোনয়নপত্রটা বাতিল হয়ে গেছে, তিনি ভোটে লড়তে পারছেন না। সুতরাং পরবর্তী আমরা যদি চলে যাই সিবান আপনারা জানেন সবসময় ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত একটা পরিচিত সিট, এবং সেইগুলো তারা পাবে এরকমই একটা ধরে নেওয়া হয়। সেখানকার সিবান জেলার দারোলি কনস্টিটিউয়েন্সি, সেখানে মনোজ রামকে হঠাৎ করে দাঁড় করে দিয়েছে এলজেপিআর কে সেই সিটটা দিয়ে দেওয়া হয়েছে, এবং যথারীতি সেই সিটের জন্য বিজেপির বিভিন্ন কার্যকর্তারা এতদিন ধরে কাজ করেছেন, জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। সেখানে দারোলি যে কনস্টিটিউয়েন্সি, সেখানকার যে জেলা, এই সিবান জেলার সভাপতি বিজেপির তরফ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন যে এই সিটের জন্য আমরা কোনো মতেই লড়বো না, যেখানে এলজেপিআর অর্থাৎ রামবিলাস পাসওয়ান কিংবা চিরাগ পাসওয়ানের দল থেকে মানুষজন উঠে এসে দাঁড়াচ্ছেন। এর পরবর্তীতে বিজেপি কি করলো, আলীনগর থেকে আপনাদেরকে জানিয়েছি মৈথিলী ঠাকুর একদম রাজনীতিতে একদম নবাগত বলাও ভুল হবে, একদম তিনি হঠাৎ করে চলে এসেছেন রাজনীতিতে। আগের দিন পর্যন্ত তিনি জানতেন না যে তিনি রাজনীতিতে আসবেন, পরবর্তীতে এলেন এবং আলীনগর থেকে তিনি টিকিট পেলেন, এবং টিকিট পেয়েই তিনি আলীনগরের নাম বদলে দেবেন তেমন একটা বক্তব্য রেখেছেন, এবং অবশ্যই হিন্দুত্ববাদী একটা নাম রাখবেন। আলীনগর নামটা তো এখন আর রাখা যায় না, তো সেই জায়গা থেকে মৈথিলী ঠাকুরকে দাঁড় করানো হলো। কিন্তু মৈথিলী ঠাকুরকে দাঁড় করানোর পরেই মিশ্রীলাল ইয়াদব সেখানকার 7 বারের এমএলএ ছিলেন, তাকে সরাসরি সরে যেতে হলো, এবং বিজেপি ছেড়েই মিশ্রীলাল ইয়াদব এই মুহূর্তে একই ঘটনা ঘটিয়েছেন, আলীনগর থেকে তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করে ফেলেছেন নিজেকে। অর্থাৎ এই যে বিষয়গুলো উঠে আসছে, এগুলো কিন্তু একটাই ছবিকে নির্দেশ করছে যে বিজেপি কিংবা জেডিইউ কিংবা প্রত্যেকটা পার্টির সঙ্গে প্রত্যেকটা পার্টির কোনো ওপর দেখানোর চেষ্টা করলেও, অমিত শাহ সম্পূর্ণটা কন্ট্রোল করার চেষ্টা করলেও তাদের মধ্যে যে অ্যালিয়েনিয়েশন সেটা কিন্তু নেই, তাদের মধ্যে যে একটা পারস্পরিক সমঝোতা সেই ছবিটা কিন্তু উঠে আসছে না, এটা পরিষ্কার। তা না হলে পার্টি যখন টিকিট দেয় না তখন কারোর রাগ হতে পারে, কারোর অভিমান হতে পারে, সে কাজ করবে না, বিষয়গুলো মেনে নেওয়া যায়। কিন্তু সম্পূর্ণ পার্টি ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে নিজের শক্তি প্রদর্শন করা, এবং আখেরে সম্পূর্ণ বিষয়টা যেটা হবে ভোট কাটাকাটির মাধ্যমে ইন্ডিয়া জোট সেই জায়গায় লাভবান হবে, এমনই কিন্তু অনেকে মনে করছেন। সেই যা ছবিগুলো উঠে আসার মানে কিন্তু নাথিং ইজ ওয়েল ইন বিহার দিস টাইম, যেটা উপেন্দ্র কুশওয়াহা বলেছিলেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই কথাটার প্রতিফলনে কিন্তু এই সিটগুলোতে উঠে আসছে। এখনো লিস্ট শেষ হয়নি এর পরবর্তী। তাছাড়াও ভাগলপুর জেলা একই খবর উঠে আসছে, প্রশান্ত কুমার তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়েছেন, এবং এই মুহূর্তে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট গুলো বাদ দিয়ে যদি মেইন সিটগুলোর কথা বলা হয়, তাহলে জয়কুমার সিং পূর্ব মন্ত্রী তিনি যেমন দাঁড়িয়ে পড়েছেন, জামালপুরের এমএলএ তিনি শৈলেশ কুমার তিনি দাঁড়িয়ে পড়েছেন আলাদাভাবে গিয়ে টিকিট না পাওয়ার জন্য। এই সমস্ত আজকের এপিসোডে যাদের নাম বলছি সবাই টিকিট পাননি বলে অন্যভাবে একটা ইলেকশন ডিস্টার্ব করার জন্য কিংবা ভোটটাকে ডিস্টার্ব করার জন্য নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য এই বিষয়গুলো ঘটাচ্ছেন, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়ছেন। এর সঙ্গে গোপালপুরের এমএলএ যার কথা দিয়ে শুরু করলাম তিনি গোপাল মন্ডল, এবং তার সঙ্গে বারবিঘার যিনি এমএলএ ছিলেন এতদিন সুদর্শন কুমার, তিনিও একই ঘটনা ঘটিয়েছেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে টিকিটের প্রত্যাশায় বসেছিলেন, কিন্তু টিকিট না দেওয়ার জন্য তারা আলাদা হয়ে গিয়েছেন, এবং সামগ্রিক ঘটনাটা এই মুহূর্তে কিন্তু অবশ্যই বিহারে ভোটে ক্ষেত্রে অবশ্যই অনেকটাই প্রভাব ফেলবে তেমনই মনে করছেন অনেকে। তার কারণ পকেট ভোট গুলো যদি না পায় ভারতীয় জনতা পার্টি কিংবা জেডিইউ কিংবা এলজেপি আর তাদের পক্ষ থেকে যদি সেই পকেট ভোট গুলো না পাওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই সমস্যা তৈরি হবে। অর্থাৎ এই মুহূর্তে আপনারা ধরে নিন যে একদম সরাসরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ভাঙড় বিধানসভায় যদি গতবার আরাবুল ইসলাম 2021 সাল লড়াইটা করতেন, তাহলে কি এই মুহূর্তে যে ছবিটা উঠে এসেছে সামনে সেই ছবিটা উঠে আসতো? তা কিন্তু উঠে আসতো না। ঠিক একই পরিস্থিতি তৈরি হতে চলেছে কিন্তু বিহারে। যে সমস্ত বিধানসভাগুলোর কথা বললাম প্রত্যেকটা বিধানসভা কিন্তু এনডিএর হাতছাড়া হতে চলেছে, তেমন একটা খবর এই মুহূর্তে সমস্ত পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে শুরু করে রাজনৈতিক পর্যবেক্ষক প্রত্যেকে একই কথা বলছেন। এই মুহূর্তে কোনোভাবেই এই ধরনের অন্তর্ঘাত যে সমস্ত কেন্দ্রে রয়েছে, সেই সমস্ত কেন্দ্রে যেখানে আরজেডির জনসমর্থন রয়েছে, যেখানে ইন্ডিয়া জোটের জনসমর্থন রয়েছে, যেখানে মানুষ ভোট চোর গাদ্দি চোর এই স্লোগানটাতে বিশ্বাস করছেন, সেখানে যদি নিজেদের মধ্যে ইউনিটি না থাকে, নিজেদের সমস্ত শক্তি নিয়ে এনডিএ ঝাঁপিয়ে পড়তে না পারে, তাহলে কোনো মতেই তারা এবারে অন্তত আর তরি পার করতে পারবে না। সেই সমস্ত খবর কিন্তু উঠে আসছে এই মুহূর্তে বিহার থেকে। আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।